আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। নির্বাচনী জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি করা পরাজিত ফ্যাসিস্টদের সহায়তা করার শামিল। নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে বিএনপি স্বাগত জানাবে বলেও মত দেন তারেক রহমান। রফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সারা দেশ থেকে আসা শিক্ষকরা তুলে ধরেন বিগত দিনে তাদের বঞ্চনার কথা। এ সময় বিএনপির নেতারা শিক্ষাক্ষেত্রে তাদের অবদান ও ভবিষ্যতে করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো কেমন হবে আপনি বলুন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন সহ নানা পদক্ষেপ নেবে। আমরা যাই বলি না কেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই সকল কিছু পরিচালিত হয়। সুতরাং কোনো কিছুকে শুদ্ধ রাখার জন্য রাজনীতির বাইরে রাখতে হবে, রাজনীতির ঊর্ধ্বে রাখা কিংবা বাইরে সরিয়ে রাখা, এইটি না করে বরং রাজনীতিটাই আমাদের শুদ্ধ করা প্রয়োজন। জনগণের দুঃখ দুর্দশা কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করা সহ সংকট মোকাবেলায় নির্বাচনকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা। ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকারের থেকে নতুন দল গঠনকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখতে পারে জনগণ। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার দালালদের উৎখাত করে নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরে তাকে দেয়া গণসংবর্ধনায় এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে চাঁদপুরে পথসভায় মাহফুজ বলেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। শনিবার নিজ জেলা লক্ষ্মীপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তাকে গার্ড অফ অনারও দেয়া হয়। পরে রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। মাহফুজ বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখা প্রতিষ্ঠানগুলোকে আগের মতো রেখে নির্বাচনে যাবে না বর্তমান সরকার। হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, ফ্যাসিবাদের যে দালালরা আছে, তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের কাজে সহযোগিতা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে চাঁদপুরে পথসভায় ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। বিএনপি, জামায়াত সহ বাংলাদেশপন্থী দলগুলোই আগামী নির্বাচনে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি। জামায়াতের আমির শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অনেকগুলো সংস্কারের বিষয়ে হাত দিয়েছেন, যতটা সম্ভব শেষ করুন। তবে 54 বছরে বাংলাদেশের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করুন। এদিকে যারা বলেন সংস্কারের প্রয়োজন নেই, নির্বাচন চাই, তাদের কথার মধ্যে অন্য গন্ধ পাওয়া যায় বলে মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়াসের রিপোর্টে।
শনিবার সকালে দিনাজপুর গৌরে শহীদ ময়দানে জামাতে ইসলামী বাংলাদেশের কর্মী সমাবেশের আয়োজন করে দিনাজপুর জেলা শাখা। সকাল থেকে ময়দান প্রাঙ্গণে ভিড় জমে লক্ষাধিক কর্মীর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার অনেক সংস্কারে হাত দিয়েছে, যতটা সম্ভব শেষ করুন। তবে গত 54 বছরে বাংলাদেশের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করেন। আমরা বাংলাদেশের কোন মেজরিটি মাইনরিটি মানি না। আমরা বিশ্বাস করি এই দেশের বুকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে, সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক। এদিকে ভোলায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যারা বলেন সংস্কার প্রয়োজন নেই, নির্বাচন চাই, তাদের কথায় অন্য কিছুর গন্ধ পাওয়া যায়। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন, যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। কুমিল্লায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, প্রশাসন ডামি নির্বাচনে সহযোগিতা করেছে, জনগণ তাদের বিতর্কিত কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে। এদিকে সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার ভোটার তালিকায় যে 2 কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছে তা আগে বাদ দিতে হবে। 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে আওয়ামী লীগের আমলে। আর আপনি যদি এদেরকে বাদ না দিয়ে ভোটার তালিকা করেন, এই ভোটার তালিকা কি যথার্থ হবে? ইমরুল কায়েস, RTV। গত প্রায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট LNG'র সঙ্গে একটি নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশে বছরে 50 লাখ টন তরল গ্যাস সরবরাহ করবে। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ বলেন, গ্যাস আমদানি করলে সংকট কাটবে, তবে ব্যয় বাড়বে। ভবিষ্যতে নিজস্ব উৎপাদনের দিকে বেশি নজর দিতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। বাংলাদেশে বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট LNG। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুক পোস্টে জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক চুক্তি। চুক্তিটি শুধুমাত্র বাংলাদেশের শিল্পে ক্রমবর্ধমান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করবে। আর্জেন্ট LNG'র বিবৃতি দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্ট LNG বছরে 2.5 কোটি টন LNG সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে লুইজিয়ানার পোর্ট ফরচুনে। এই প্রকল্পের কাজ শেষ হলে সেখান থেকে পেট্রো বাংলার কাছে চুক্তি অনুযায়ী LNG বিক্রি করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি প্রথম মার্কিন LNG সরবরাহে বড় ধরনের চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে গ্যাস খাতে যে অনিয়ম হয়েছে তাতে উন্নত দেশ থেকে আমদানি করা ছাড়া কোনো উপায় নেই। 12 নম্বর কূপে আমরা যে গ্যাস পাওয়ার কথা ছিল, সেই গ্যাসটা কিন্তু গত সরকারের আমলে হাসিনা পার্সোনালি ওইটা তোলার জন্য ইন্টারেস্টেড ছিল না। বঞ্চিত করার পর এখন গ্যাস ক্রাইসিস বা ফুয়েল ক্রাইসিস হলো। তো বাঁচার জন্য লড়াই করতে হলে এই বেশি মূল্যের LNG LPG কিনতেই হবে। নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল হলে আমাদের কিন্তু এই LNG বা ইত্যাদি ফুয়েলের উপর থেকে আমরা 2টা জিনিসে বাঁচতে পারি। বাংলাদেশ জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে LNG'র দাম বেড়ে যাওয়ায় সস্তা কয়লা ভিত্তিক জ্বালানির দিকে ঝুঁকে পড়ে। আতিকা রহমান, RTV। 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9টা 50 মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড মোহাম্মদ ইউনূস। সফরকালে ড ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেত্রী। বাসায় থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। দ্য লন্ডন ক্লিনিক থেকে শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০ এবং বাংলাদেশ সময় রাত ৩:৩০ খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান পুত্র তারেক রহমান। সে সময় গাড়িতে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। হাসপাতালের সামনে ছিলেন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। বর্তমানে তারেক রহমানের উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় আছেন মা খালেদা জিয়া। বাসায় থাকলেও লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরো দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। উনি স্লো পয়জন দিয়েছে নিশ্চিত, যে না হলে আজকে উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় নাতি নাতনিদের ভর্তির সুযোগ না রেখে অনুষ্ঠিত হল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, এবার শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার সুযোগ পাবেন। ঢাকাসহ ৮ বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় ১,২৫,৫০০ পরীক্ষার্থী অংশ নেন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন গণ আন্দোলনে রূপ নিলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রয়োজনীয় সংস্কার শেষে অনুষ্ঠিত হল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা। ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। ২,৯৩৪ আসনের বিপরীতে পরীক্ষা দেন ১,২৫,৫০০ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৪৩ শিক্ষার্থী। জি আলহামদুলিল্লাহ ভালো, জিকেটা অনেক ভালো ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই সহজ হয়েছে। আপনার জিকেটা আমার পানিবাতের মতো, যারা 19 স্টুডেন্ট ওরা এগুলো পারবো এরকম কোশ্চেন করছে আর কি, জিকেটা এরকম হয়েছে। বাংলাটা মোটামুটি ছিল এবং ইংরেজি একটু হার্ড করে ফেলছে আর কি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সার্বিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো মনে হলো। প্রিপারেশন ভালো ছিল ইংলিশে। অভিভাবকরাও কোটা সংস্কার সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান। বসার জায়গা সব দিকই শান্ত, আগের মতো এরকম উচ্ছৃঙ্খল নেই। আমি আসছি আমার 2টা ছেলে নিয়ে, ব্যবস্থাপনা ভালো দেখতেছি, আগের চেয়ে ভালো। কোটা ভিত্তিক না থাকলে এটা আমাদের জন্য উত্তম, যেহেতু আমরা চাই যে মেধাভিত্তিক যাক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। সবাই মেধার ভিত্তিতে এখানে এখন রেজাল্ট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। গেল বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই ৩ ইউনিটে ১,০২,০০০ পরীক্ষার্থী অংশ নেন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে ফারুকী লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি বলেন, যে নীতিমালা এই ধরনের পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা হবে। বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন নীতিতে চলবে, এই সবকিছুই পরিবর্তনের ইঙ্গিত দেন ফারুকী। আত্মসৌন্দর্য উন্মোচনে প্রদর্শিত হল চিত্রশিল্পী শিল্পী আলীর একক চিত্র প্রদর্শনী অঙ্কুরিত আত্মার। রাজধানীর আলোকিত এক্সিকিউটিভ হলে 2 দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমিরেটস অধ্যাপক চিত্রশিল্পী রফিকুন নবী। শিল্পীর সৃজনশীলতা ও শিল্প চর্চার বহিঃপ্রকাশ ঘটাতে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তার বিশেষ কিছু শিল্পকর্ম, যার মাধ্যমে শিল্পী আলী তার ভাবনা, অভিজ্ঞতা এবং শিল্পের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে চান। শিল্পী আলীর বিশ্বাস, শিল্পানুরাগীদের জন্য এই প্রদর্শনী হতে পারে শিল্পীর সৃজনশীলতা উপলব্ধি এবং তার শিল্পকর্মের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি সুযোগ। 50 বছর পূর্তি উদযাপন করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজনে 50 বছর পূর্তি উদযাপন করা হয়। স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য এমএমসির প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য খাতে ভূমিকা রেখে চলায় কৃতজ্ঞতা জানান এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সোশ্যাল মার্কেটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর জেফ ফ্রান্স। এ সময় স্বাস্থ্য খাতে এসএমসির ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসের সহ অন্যান্যরা। এসএমসির অগ্রগতি ধারাবাহিকতা বজায় রেখে টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নত করার লক্ষ্যে এসএমসি কাজ করছে। সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরছে বিপিএল। রোববার দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে সিলেট স্ট্রাইকার্স। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। এদিকে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহী লড়বে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মিরপুরে ফুরফুরে মেজাজে সেরে নিয়েছে অনুশীলন। হাতে এখনো আছে 4টা ম্যাচ। একটা ম্যাচ জিতলেই তামিমের দলের নিশ্চিত হবে কোয়ালিফায়ার। এমন বাস্তবতায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। টেবিলের তলানিতে থাকা দলটির কোয়ালিফায়ার খেলার স্বপ্ন যেন আকাশকুসুম কল্পনা। তাদের বিপক্ষে মাঠে নামার আগে হট ফেভারিট বরিশাল। সবকিছু বিবেচনায় এগিয়ে থাকবে। দলটা চাইবে 3 ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত করতে। বিপিএল দারুণ উপভোগ করছি। ব্যালেন্সড ও শক্তিশালী এই দল নিয়ে আমরা শিরোপার স্বপ্ন দেখছি। আপাতত কোয়ালিফায়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা 3 ডিপার্টমেন্টেই ভালো করেছি। বোলাররা দুর্দান্ত ছিল। সব মিলিয়ে পরের ম্যাচ জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব। দিনের আরেক ম্যাচে সন্ধ্যায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর। এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলা রংপুরের সামনে বিপিএল এর ইতিহাসে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। মাঠের বাইরের নানান ইস্যুতে আলোচনায় থাকা রাজশাহীর সামনে কোয়ালিফায়ার নিশ্চিতের সুযোগ কাগজে কলমে থাকলেও সেটি করতে দলটাকে করতে হবে অসাধ্য সাধন। বাকি 2 ম্যাচ বড় ব্যবধানে জয়ের পাশাপাশি খুলনাকে হারতে হবে বড় ব্যবধানে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। ঢাকা লিগের ক্লাবগুলোর তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটল বিসিবি। স্থগিত করা হয়েছে বোর্ডের গঠনতন্ত্র সংশোধনে গঠিত 5 সদস্যের কমিটি। শনিবার জরুরি বোর্ড সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত গঠনতন্ত্র সংশোধনের খসড়া নিয়ে ঢাকার ক্লাবগুলোর আপত্তি
আপত্তির মুখেই এমন সিদ্ধান্ত নিল বিসিবি। খসড়ায় বিসিবির পরিচালক এবং কাউন্সিলর পদে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ফাহিমের নেতৃত্বাধীন কমিটি। এমন অভিযোগ তুলে বিসিবির বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেয় ক্লাবগুলো। এর ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করার সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো। পরিস্থিতি সমাধানে বোর্ড সভাপতি কয়েকদিন সময় নিয়েছিলেন। সবশেষে সভা ডেকে গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিল ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। এছাড়া সভায় বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।